সবাই মানলো, আমি মানি না। রাজনীতিকে এরা বেইজ্জত করতেছে, দেশকে এরা বেইজ্জত করতেছে। ইউনূস সাহেব এই কাজের মধ্যে লাগছে, কারণ যেহেতু উনি রাজনীতি পছন্দ করেন না। যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি বলছিলেন সংস্কারের বিষয়গুলো নিয়ে। জি, আমি সংস্কার বলছিলাম যে আমি সংস্কার যাদেরকে সংস্কারের মূল ব্যক্তি বানানো হয়েছে তাদের অনেক বয়স, দুই একজনের বয়স আমার চেয়েও বেশি আছে, কিন্তু তারা যৌবন থাকতেও তারা মুক্তিযুদ্ধে যায়নি, কেউ না, নবডি। এই মন্ত্রিসভা যারা আছে বা এই সংস্কার কমিটি যাদেরকে এরা কেউ মুক্তিযুদ্ধে যায়নি, এক্সেপ্ট ওয়ান, মুক্তিযোদ্ধা যিনি উপদেষ্টা আছেন উনি ছাড়া। উনি বীর প্রতীক, ওনাকে সেলিউট, উনি গেছে না, উনি মুক্তিযুদ্ধ নেতৃত্ব করছে। আর অন্যরা কেউ মুক্তিযুদ্ধে যায় নাই। মুক্তিযুদ্ধে যায় নাই বলে যে পিতা সন্তানের জন্ম দেয় না, সেই পিতার কিন্তু সন্তানের প্রতি অত মহব্বত থাকে না। এই দেশের প্রতি আমার এখন বলতে ইচ্ছা করে যে তারা যেহেতু যৌবনে যুদ্ধে যায় নাই বাংলাদেশটার জন্য, কাজে এই দেশটার প্রতি আমার যে মহব্বত আছে এই মহব্বত তাদের নাই। তাদের নাই বলে এই দেশটাকে তারা ধ্বংস করতে চায়, মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করতে চায় না। গত 6 মাস তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে নাই। 6 মাস পরে যেদিন আমাদের মতো হতবাগারা কবরের পাশে দাঁড়ায় থেকে, আমার বয়স 77 বছর, আমার 90% মুক্তিযুদ্ধ মারা গেছে, কবরের পাশে দাঁড়ায় থেকে যখন বলছি জীবন অথবা মৃত্যু, মুক্তিযুদ্ধ ছাড়া কিছু মানি না, বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধ মাইনে থাকতে হইব, 50 বার 60 বার 100 বার আঙ্গুল উঁচা করে যখন বলছি গুলি কর, কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়া মানি না, তখন একটু গলা টান দিয়ে বলছে আরে না, এখান দেখা যায় একটু কাটা আছে, কত সোজা সোজা দুধ ভাত খাওয়া যাবে না। তখন বলছে 47 একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, আর 24 একটা হয়েছে, আর 71 সনে একটা যুদ্ধ হয়েছে, এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধের মতো একটা ভুল বুঝাবুঝি হয়েছে। আবার পাকিস্তানিরা অপেক্ষা করেছিল এই ভাইয়েরা, ছোট ভাইয়েরা বড় ভাইয়ের কাছে গিয়া কইব ভাই আমি আগে তো গেছিলাম 71 সনে ভুল করিয়া আবার আইসা পড়ছি। কাজেই যারা মুক্তিযুদ্ধটাকে এত ছোট করে দেখে তারা আমার দেশটা সংস্কার করবে কি? যারা 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে অর্জিত একটা সংবিধান, 72-এর সংবিধান, সেই সংবিধানটাই কবরে পাঠায় দিতে চায়, বিশেষ করে ডক্টর আলী রিয়াজ সাহেব, যিনি এই দেশের নাগরিক না, উনি আমেরিকার নাগরিক। আমার দেশে একটা মানুষও পাওয়া গেল না একটা সংবিধান সংস্কার কমিটিতে থাকার মতো বা নেতৃত্ব করার মতো। আলী রিয়াজ সাহেবরে আনতে হইল। আমি যে বিদেশি লোকে একটা সংবিধান আমার দেশে লেখা দিবে বা সংস্কার করে দিবে আমি মানি না। আমি খুব ক্লিয়ার বলো, সবাই মানলো, আমি মানি না। আমি মানি নার মধ্যেই থাকবো, আমি এই তার হাতে করা সংস্কার আমি মানি না। তারে আবার দেখলাম আরেকটা কি সব কিছুর নেতা তারই বানাইতেছে। আমার কথাটা হলো এই 72-এর সংবিধানটা যারা বলে কবরে ছুঁড়ে ফেলাই দেব, এটা ছিঁড়ে ফেলে দেবো, কবরে ফেলে দেবো, ছিঁড়ে ফেলে দেবো, যারা বলে এরা সংস্কার করবে, এই সংস্কার আমাকে মেনে নিতে হবে, এটা আমি মানি না। এবং এদের সংস্কার এদেশে হবে না। সংস্কার একটাই হবে, নির্বাচন ভিত্তিক কিছু সংস্কার আছে যে ব্যাপারে সবাই একমত হবে, সব রাজনৈতিক দল, এবং সেই সংস্কারগুলো ইউনূস সাহেব সবাইকে নিয়ে বৈশা সঠিকভাবে লেখা দস্তখত নিয়ে দ্রুত একটা ইলেকশন দেবে, দ্রুত। তা না হলে এই দেশে কি হবে আমি জানি না, এই দেশ কি হবে আমি জানি না। এই জায়গাতে আমি যদি একটু আপনার কাছে প্রশ্ন রাখি, যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের যে প্রস্তাবগুলো এরই মধ্যে কয়েকটি কমিশন দিয়েছে এবং বলা হচ্ছে যে এগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটি রাজনৈতিক ঐক্যমত গঠন করার যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আপনি কি মনে করেন যে যে প্রস্তাবগুলো দেয়া হচ্ছে রাজনৈতিক দলগুলো একটি ঐক্যমতে পৌঁছতে পারবে? আমি একটা কথা বলি, ওদেরকে বলি, ওরা যে বলে ওরা কিছু প্রশ্নপত্র পাঠায় দিছে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে, জানেন তো এগুলো? জি, এবং আজকে কয়েকটি রাজনৈতিক দল জি দিয়েছে, সম্ভবত 16টি রাজনৈতিক দল। জি, অথবা যেটা অর্ধেক কোন অর্ধেক লেখেন, না কইলে না লেখেন। এই যে এটা এক ধরনের মস্করা, এক রাজনৈতিক দলগুলোর কাছে। 2, এইখানে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে তারা, যদি রাজনৈতিক দলগুলো সঠিকভাবে বসে। দেশটা একটা কলেজ না বা হাই স্কুল না যে তারা হইলো প্রিন্সিপাল বা মাস্টার, ছাত্ররা ডাকলো প্রশ্নপত্র নেও, উত্তর দেও, আমরা নম্বর দিব, নট দিস। এইগুলা কিন্তু খুবই বেইজ্জতি করতেছে রাজনৈতিক দলগুলোকে, রাজনীতিকে এরা বেইজ্জতি করতেছে, দেশকে এরা বেইজ্জতি করতেছে। ইউনূস সাহেব এই কাজের মধ্যে লাগছে, কারণ যেহেতু উনি রাজনীতি পছন্দ করেন না এবং জীবনে কোনোদিন রাজনীতি করেন নাই, এবং মুক্তিযুদ্ধের সময় উনি মুক্তিযুদ্ধও ছিলেন না, দেশেও ছিলেন না। আমি আর আগামো না, যে কারণে সমস্ত রাজনৈতিক দলগুলোকে অপমান করতেছে। এগুলো অপমানজনক ব্যাপার। আমি মনে করি রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে বসবে, যতটুকু রাজনৈতিক দলগুলো যে যে ব্যাপারে ঐক্যমত হবে
3টা পয়েন্টে ঐক্যমত লেখেন, দস্তখত করেন যে আপনারা সব মিললে ঐক্যমত হইলে এটা আইন হবে না। কোন সময় আইন হবে? তারা একমত হবে ইয়েস এখন থেকে যদি কার্যক্রম শুরু হয় রাষ্ট্রপতির কিসের মাধ্যমে, অর্ডিন্যান্সের মাধ্যমে, আমরা এটাকে একটা পরিণত করার জন্য বা যে কোনোভাবেই হোক করার জন্য আমরা পার্লামেন্টে যারা যাব, যে যে দল যাব, আমরা দস্তখত করে গেলাম, এটা আমরা পাশ করে দেব। যেটা শাহাবুদ্দিন সাহেব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার পরে আবার যে ফিরে আসছে চিফ জাস্টিস হিসাবে, আবার যে সুপ্রিম কোর্টে ফিরে আসছে, সেই সময় যে ধরনের একটা ঐক্যমত হয়েছিল, সেই ঐক্যমতে যতটুকু ঐক্যমত হবে রাজনৈতিক দল সেই দস্তখত করবে, আর যেগুলো ঐক্যমত হবে না সেইগুলো বলবে ঠিক আছে এটা আমরা যার যার প্রোগ্রাম নিয়ে, কর্মসূচি নিয়ে ইলেকশনে যাব, দাবি দাওয়া নিয়ে, যে দলকে বা যে গ্রুপকে মানুষ ভোট দেবে যারা মেজরিটি হবে তারা অন্যদেরকে নিয়ে সমস্ত ব্যাপারটা সংস্কার করবে। এর বাইরে অন্য কিছু করলে এই দেশে ঝামেলা ছাড়া আর কিছু হবে না, অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করা হবে। ঠিক এই জায়গায় এই যে ডিসেম্বর কিংবা আগামী মার্চের মধ্যে অথবা যেটি জুনের মধ্যে প্রধান উপদেষ্টা বলছেন যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্যই সেই লোকে নির্বাচন কমিশনও বলছে যে তারা সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আপনি কি মনে করেন যে যেভাবে সবকিছু চলছে ডিসেম্বর অথবা আগামী মার্চের মধ্যে একটি জাতীয় নির্বাচন আসলে এই সরকার দিতে পারবে? শুনেন, আমি সবসময় কালকেও বলছি, আমি আমার ছেলেকে আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে দেব, ছেলের বেয়াদবি আমি সহ্য করব। কথাটা খুব বুঝে, আমার ছেলেকে আমি স্নেহ করি, মেয়ে আমার সব সম্ভব, কিন্তু ছেলের বেয়াদবি আমি সহ্য করব না। ইউনূস সাহেব কিন্তু নিজের কথায় চলে না। উনি বলছে তার গার্জিয়ান হইল, অ্যাপয়েন্টমেন্টিং অথরিটি হইল ছাত্ররা, যুবকরা। কাজে এই ছাত্র, আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে ছাত্র যুবকরা যা বলে এটাই ইউনূস সাহেব শুনে, এবং ইউনূস সাহেবের কথা এটাই। এবং আরেকজন আছে তার উপরে, ইউনূস সাহেবের মাথার উপর দিয়ে কথা বলে, এটা হইলো তার প্রেস সেক্রেটারি বোধহয়, উনি ওই মহান ব্যক্তি যে কি নাম, শফিক সাহেব বোধহয় ওনার নাম। এরা যে ধরনের কথা বলে, আরেকজন আছে, এটা আমি এই 7 দিন আগে বোধহয় উনি বলছে, উনি হলেন ফুলবাগানের ফুলপরি, উনি পরিবেশ উপদেষ্টা। উনি খুব এই বাড়ি যদিও সিলেট, কথা বলে শান্তিপুরি ভাষায়, ভালো শুদ্ধ ভাষায় কথা বলা, কিন্তু উনি যেভাবে হাইসা হাইসা কথা বলে মনে হয় এই দেশটা জান্নাতুল ফেরদাউস। উনি কিন্তু একটা কথা বলছে, ইলেকশন ডিসেম্বরে হইতে পারে, আবার জুন পর্যন্ত যাইতে পারে। উনি কিন্তু একবার জুনে নিয়ে গেছে। উনার নাম হইল রেজওয়ানা হোসেন, জনাবা রেজওয়ানা হাসান। জি, রেজওয়ানা হাসান। উনি আমার এই জায়গাতে হইল যে ডিসেম্বরে ইলেকশনটা ইউনূস সাহেব দিতে চাইলেও দিতে পারবে না, বা ইউনূস সাহেব নিজেই চায় না, এদেরকে দিয়ে এইসব কথা বলানো হচ্ছে। এবং ইলেকশন তারা দিতেই চায় না, এরা বিনা ইলেকশনে 5-7 বছর থাকতে চায়। আবার মৌলানা সাহেবদেরকে দিয়ে বক্তৃতা করা, 3-4 জন বড় মৌলানা দেখলাম বক্তৃতা করতেছে, ও ভাইরা গো, যে যে দল নির্বাচন করার জন্য পাগল হয়েছে তারা আবার এক দল খাইয়া গেছে, আরেক দল খাইতে চায়। আমরা চলেন একটা সিদ্ধান্ত নেই, হাসিনা যতদিন থাকতো 29 সন পর্যন্ত, ততদিন পর্যন্ত আমরা ইউনূস সাহেবকে দিয়া দেই। দেখলাম কয়েকজন মৌলানা সাহেব বক্তৃতা করতেছে মাঠে মাঠে। অর্থাৎ শেখ হাসিনা তো যদি 24 তারিখে ইলেকশন করছে, উনি তো 29 সনের, 24 সনে 29 সনের 7ই জানুয়ারি থাকতো। মৌলানা সাহেবরা বলে বিএনপি তো পারে নাই তাদেরকে সরাইতে, তারা 29 সন পর্যন্ত যারা সরাইছে এরা থাকবো। খুব যুক্তির কথা, মারাত্মক যুক্তির কথা। ওরা 29 সন পর্যন্ত কমপক্ষে থাকতে চায়। এই দেশে ইলেকশন কি হবে না হবে এটা নির্ভর করে জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, আমরা যাকে বলি বাংলার সুসন্তান, নোবেল লরিয়েট, উনার ইচ্ছার উপরে নির্ভর করে, উনার সিদ্ধান্তের সাহসিকতার নির্ভর করে উনি কি কোন পথে উনার নির্গমন হবে। আগমন তো হয়েছে হাততালির মাধ্যমে, নির্গমনটা কি কিসের মাধ্যমে হবে? যদি নির্গমনটা ওনার হইতে হয় রক্তাক্ত সমুদ্রের মাধ্যমে, সেইটা হলো একরকম। আর উনি যদি আবার হাততালির মাধ্যমে আবার চলে যায়, নির্গমন হইতে হয়, তাহলে ওনাকে দ্রুত একটা সব দল মিলে ইলেকশন দিতে হবে। কোনো ধরনের ওই বাট, ইফ, এন্ড, ওয়াই এগুলো চলবে না। ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে দিয়ে দিতে হবে। যদিও আমাদের দল চাইতেছে, আমি দলের সাথে একমত থাকবো, আর আগে চাইতেছে, আমাদের দল আরো আগে চাইতেছে। জি, ঠিক এই নির্বাচনের জায়গাটা থেকে একটু আসি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তারা নিবে। এদিকে আবার যদি দেখি যে যারা ছাত্ররা অথবা এই যে নতুন রাজনৈতিক দল তারা যেটি গঠন করেছেন, সেখানে সার্জিস হাসনাত তারা বলছে যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, আর আওয়ামী লীগের প্রশ্নে সরাসরি না, এমন একটি অবস্থানে তারা আছেন। এই আগামী নির্বাচনে
সার্জিস হাসনাত জি তারা। তো এই জায়গাতে প্রধান উপদেষ্টা কিন্তু বলছেন যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে, তারা নির্বাচনে অংশ নিবেন কি নিবেন না। তো এই যে জায়গাটাতে আপনি কি মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া বা না নেয়ার যে বিষয়টি, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আমি দেখি এইভাবে, আমাদের দল যে বিএনপি, তার সিদ্ধান্ত হলে আমরা কোনো দলকে অফিসিয়ালি নিষিদ্ধ, আইনগতভাবে নিষিদ্ধ হোক, এটা আমরা চাই না। আর আমার নিজের কথা হইলো আইনগতভাবে নিষিদ্ধ দূরের কথা, আওয়ামী লীগকে ফেয়ার ইলেকশনে ছেড়ে দিই আমরা গিয়ে বর্ডারে দাঁড়াই আসেন ইলেকশন করে নাই আওয়ামী লীগ, সব একদম ফুলের মালা দিয়ে এসে আইনা। আমি ওই দিন বলছি, ওই যে আনিসুল হক আইনমন্ত্রী ছিল, বড় বড় কথা কইতো, ওই আমি সবসময় বলতাম আই লভ ভাই কলির কাল ছাগলের চাটে বাঘের গাল, জীবনে একদিনের জন্য পলিটিক্সের পি করে নাই, আইনমন্ত্রী হয়ে গেল, এবং সব বড় বড় কথা কইতো। আনিসুল হকরে একটা নমিনেশন দেন কসবা এবং আখাউড়া, তার সিট ঢাকা থেকে, ওরে বলেন যে ওখানে যাও, ও আশুগঞ্জের ব্রিজটা, বরফের ব্রিজটা পারো আর সাহস পাবে না, কেউ কিছু করতে হইব না তাকে, কারণ এরা মানুষের প্রতি এত অপরাধ করছে 15 বছরে, যে অপরাধের কারণে এমনিই তারা মাঠে দাঁড়াইতে পারবে না। যে কারণে আমি বলি আওয়ামী লীগ আগামী দিনের 10 বছরের রাজনীতিতে লেখতে 10 বছর লাগবে, এই কথাটা আমি বলি, সবসময় বলি। আমি কাউকে আমি সবসময় কে কোন দলের পক্ষে বা বিপক্ষে গেল সেইটা আমি দেখি না, আমি দেখি আমি সত্য কথাটা বলছি কিনা। আমার সত্য কথাটা হলো আগামী দিনের রাজনীতিতে লেখতে আওয়ামী লীগকে 10 বছর লাগবে ওই দেশে, এই ইলেকশন তো পরের কথা। এই জি, এরপরে আমি যে বিষয়টি আপনি যেমনটি বলছিলেন যে অনেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকে বলেন যে এই যে অন্তর্বর্তী সরকার এসেছে, অন্তর্বর্তী সরকার আসার পরে তো বিএনপি সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে, এরকম একটি কথা আসলে অনেকেই বলেন, সুযোগ সুবিধা নিচ্ছে সবচেয়ে বেশি বিএনপি। এই ব্যাপারটির ব্যাপারে আপনি কি বলবেন এই বিষয়ে? আমি এটা অনির্দিষ্ট প্রশ্ন, কি সুবিধা নিচ্ছে এইটা আমাকে বলতে হবে, এটা অনির্দিষ্ট প্রশ্নের তো উত্তর দেওয়া যায় না, কি সুবিধা নিচ্ছে। যে প্রশাসনিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিএনপি তাদের পছন্দ মতো লোক বসাতে পারছে, তারপরে আগে যেখানে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের অথবা যারা বিভিন্ন জায়গায় যাদের বিরুদ্ধে অভিযোগ চাঁদাবাজি দুর্নীতি করতো, সেই জায়গাগুলো নাকি বলে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সেগুলো দখল করে নিচ্ছে, এই বিষয়গুলো। আমি আপনাকে একটা কথা বলি, সবটা অস্বীকার করার মতো না, কিন্তু মূল যে ব্যাপারগুলো এইগুলা বিএনপি দখল করে না, আরেকটি রাজনৈতিক দল আগের থেকে দখল করে বসে আছে, এরা প্ল্যান করে আসছে, ওই যে মিটিকুলাস প্ল্যান, ওই যে ইউনূস সাহেবের প্ল্যান, ওই প্ল্যানের সঙ্গে ওরা ছিল, যাদের নামটা ওয়াকারুজ্জামান সাহেব 1 নম্বরে বলছে, জামাত। এই দেশ জামাত দখল করে সমস্ত ইনস্টিটিউশন, যেটা বিএনপি যদি একটা ডুবা দখল করে থাকে বা একটা পুকুর দখল করে থাকে, তাহলে জামাত দখল করছে ব্যাংক, প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক যত দখলই, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে ধরে রাজশাহী ইউনিভার্সিটির ভাইস সব হলো জামাত দখল করে বসেছে, চিফ সেক্রেটারি, প্রধান সেক্রেটারি, অমুক তমুক এলাকার সমস্ত কিছু। আমি আপনাকে কি বলবো, কয়েকদিন আগে দিরাই নামক একটা উপজেলা আছে যেখানে সুরঞ্জিত বাবু এমপি ছিল, নামটা জানেন তো, বিখ্যাত জায়গা দিরাই। 10টা বিল লুট হয়েছে, ওখানে কত মাছ হয় জানেন তো, একটা বিলে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার মাছ থাকে, এটা লুট করে ফেলছে। কথাটা বুঝছেন না? লুট করে ফেলছে কারা? কেউ এদেরকে চিনে না, একটা মবের পিছনে কারা আছে এখন বাড়িতেছে। আমার কাছে আজকে কালকে পরশু আমার কাছে যে খবর আসছে, ওই কালো শক্তি আছে যাদের লোক বসে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের লোক বসে আছে, এদের বিরুদ্ধে কিছু করার নাই, এরা কিন্তু 20 কোটি টাকার বিল লুটে ফেলছে। আমার কথাটা খুব বুঝার চেষ্টা, আমি যতটুকু শুনছি আমি রং হইতে পারি, কিন্তু আমি রং হব না। এই যে মব মানুষের বাড়ি লুট করে রাতে 3টার সময় গিয়ে গুলশানে গিয়ে ঢুকা, তোর বাড়িতে বোধহয় ফেসিস লুকায় আছে, কইয়া যে 4 কোটি টাকার স্বর্ণ লুট করে ফেলে, টাকা লুট করে ফেলে, নারীদেরকে করে, বেইজ্জত করে, শ্লীলতাহানি করে, যারা করে, এই যে মবের দল, এই মবের দলের পিছনে কারা আছে, কাদের শক্তি? আমি তো দেখি বিএনপির কি শক্তি। আমি তো সবসময় একটা কথা বলি, হ্যাঁ বিএনপির কর্মীরা যে কিছু চাঁদাবাজি করে, দান্দাবাজি করে না তা না। বিএনপির একটা কর্মী 5 বছর জেল খাইতে বাড়িছে, গায়ে একটা শার্ট নাই, স্ত্রীর পরনে একটা সুন্দর কাপড় নাই, বাচ্চা না খায়া থাকে, মা অসুস্থ, এই ছেলেটা যদি কোনো কারণে এক দোকানদারের কাছে গিয়ে বলে ভাই আমার 10,000 টাকা দে তো, আমি আমার মার চিকিৎসা করবো, একটু খাওয়া দাওয়া করবো, এটা তার যত বড় অপরাধ। ওই রাজশাহীতে গেছিলাম, আমাকে বলছে এইখানে একটা দল হাজার হাজার কোটি টাকার সম্পদ দখল করে বসে আছে, কেউ তো কথা বলেন না।
আমি কি কথাটা আপনাকে বুঝাতে পারছি? কাজে বিএনপির একদম অপরাধ নাই, কর্মীরা করতে পারে। আর ওই যে সব পাইতেছে, আচ্ছা এই দেশে দল কোনটা বড়? আওয়ামী লীগ ছিল, এখন বাদ দেন, মাইনাস করেন আওয়ামী লীগ, এরপরে বিএনপি অবশ্যই। বিএনপি আপনি স্বীকার করেন। তাইলে যেখানে একটা থানাতে 10টা ইউনিয়নে যদি সরকার 10টা লাইসেন্স দেয়, কথাটা খুব লিগেলিও, যদি 10টা লিগেলি ধরলাম 10টা লাইসেন্স দেয়, তো আওয়ামী লীগ তো সব পলাইছে। এনে রইল বিএনপি, ইউনিয়নে বিএনপি, ওয়ার্ডে বিএনপি, পাড়ায় বিএনপি, বিএনপি তো বিএনপি সব জায়গাতে। মাঝে মধ্যে ইনস্টিটিউশনে আছে জামাত, 2-4 জন লোক পাওয়া যায়, হে এরা জামাত, আমাদের খুব ভালো মানুষ, তাদেরও কিছু আছে মাদ্রাসা কেন্দ্রিক বা এই কেন্দ্রিক কৌমি মাদ্রাসা কেন্দ্রিক কিছু লোকজন পাওয়া যায় জামাত। আর কোন দল আমাকে নাম বলেন আপনি? কাজে 10টা লাইসেন্স যখন এলাকাতে যাবে, বিএনপির যে ব্যক্তি আছে, বিএনপি না নিতে চাইলে তো তাদের কাছে 8টায় চলে যাবে, ছেলেদের কাছে যাবে। হ্যাঁ, ছেলেদের কাছেও যাবে, এখন যাইতেছে কিভাবে? ছেলেদের কাছে যায়, এইখান থেকে তারাও করে, রেফার করে। ওই আমার খালেজুরি থানাতে কিন্তু আমার 1-2 সমন্বয়ক আছে, এদের কথা শুনতে হবে, তা না হলে কিন্তু রাখবো না, কবে বদলি হইবেন টিহেটটা লই এলান। ওয়া দেখা যেত একজন সমন্বয়কে, কে সমন্বয়ক কেউ চিনে না, কি নাম তার, শুরু কি করতো, সে কি করতো জানি না, উনি সমন্বয়ক হয়ে আইছে, তার একটা খাম দেওয়া লাগে, এলো সরকারি ভাগ। কিন্তু এদের কোনো রাজনৈতিক কোনো অবস্থান এলাকাতে নাই, কারণ নাই, জানি না আগামী দিনে হবে কিনা। তো এখন পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক অবস্থান নাই। রাজনৈতিক অবস্থান আছে, আওয়ামী লীগ পালাইছে, এখন বিএনপির, জামাত অনেক জায়গাতে আছে, ভালোই আছে, আর তেমন কোনো নির্দিষ্ট কিছু জায়গাতে ছোট ছোট কিছু। আর নতুন রাজনৈতিক দল যারা আসছে তাদের তেমন কোনো সম্ভাবনা আপনি দেখছেন না ভোটের মাঠে? ভোটের মাঠে যদি সরকার তাদেরকে হুন্ডা গুন্ডা এবং ডান্ডা এবং টাকা, সেই টাকার কোনো সীমা নাই। আমি তো দেখি, ইউটিউবে দেখি, বিশ্বাস করি না, শুনলে পরে আমার মনে হয় দম বন্ধ হয়ে যাবে। ওইটা কি এত টাকাই দিয়ে দিচ্ছে একটা প্রতিষ্ঠান, যারা শেখ হাসিনার সময় বলছে জীবনে তো আপনার সাথে আসি, মরণেও আপনার সাথে থাকবো, যারা বলছে তারা নাকি মানে কত শত কোটি টাকা দিয়ে দেয় কাদেরকে, দেখি আমরা শুনি, কত শত কোটি টাকা দিয়ে দেয়। এদের বাঁচতে হবে, কারণ এরা তো একটা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা নিয়ে গেছে। আমার কথাটা কি বুঝছেন? 36,000 কোটি, এর মধ্যে 1,000 কোটি টাকা দিয়ে দিলি কি হইব বাঁচার জন্য, আরো পরে এদেরকে দিয়ে আরো তারা 10,000 কোটি টাকা এখনই আবার লাভ করবে, বেনিফিট করবে, প্রফিট করবে। কাজে টাকা যেখানে আছে, কালো টাকা যেখানে আছে, কালো টাকার যেখানে লুটেরারা আছে, সেই লুটেরারা এখন তো এই সরকারকে সহযোগিতা করতেছে। কাজে এই সরকারের পক্ষপটে বসে আমাদের সন্তানরা যে দলটা করতেছে, তাদের তো টাকা পয়সার অভাব আছে বলে আমি মনে করি না। থাকলে তো আর শেরাটনে ইফতার পার্টি, ইন্টারকন্টিনেন্টাল ইফতার পার্টি করতো।